খুশি যে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে বাঙালি জাতীয়তাবাদের পচা গোলগুলো জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, এবং শুধুমাত্র যে 15 বছরের একটা স্বৈরাচার মুখ থেকে আমরা মুক্ত হয়েছি এটা না, আমাদের কিন্তু ইতিহাসটা মুক্ত হয়েছে। আমরা আমাদের মতো করে আমাদের ইতিহাসটাকে চর্চা করতে পারি, আমরা আমাদের মতো করে কিন্তু ডিবেট করতে পারি। এই যে সাইদ আব্দুল্লাহ ভাই আজকে এসে কথা বলছেন, মানে এই যে আমরা খুব ওপেন প্ল্যাটফর্মে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারছি, গত 15 বছরে এগুলো সম্ভবই হয় না। এখন মানে গত 15 বছরে যখনই আমি দেখা গেছে যে এই বিশেষ করে বাঙালি মুসলমানের নিয়ে কথা বলতে গেছি, ততবারই সবসময় দেখা গেছে যে 1971 থেকে আমাদের হিস্ট্রিটাকে শুরু করা হয়। 1971 দিয়ে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের যে ন্যারেটিভটা আওয়ামী লীগ সাজিয়েছে, সেই ন্যারেটিভের ভিত্তিতে বাংলাদেশের হিস্ট্রিটাকে সবসময় সাজানোর চেষ্টা করা হয়। কিন্তু তার প্রাক্তন যত সমস্যাগুলো, তার প্রাক্তন যত ইতিহাস, এই ইতিহাসগুলোকে সবসময় একটা সেকেন্ডারি ইতিহাসে পরিণত করে রাখার চেষ্টা করা হয়েছিল। এখন বর্তমান সময়ে এটা শুধু আমার যে অনুভূতিটা সেটা হচ্ছে যে অন্তত আমরা অনেক বেশি ক্রিটিক্যালি কিন্তু আমাদের হিস্ট্রিটাকে এখন দেখার সুযোগ হয়েছে। যেটা সাইদ আব্দুল্লাহ ভাই একটু আগে বলছিলেন যে নবাব স্যার সলিমুল্লাহ 600 একর জমি দান করেছে কি করেননি, এটা যদি এত ডিবেটেবল ইস্যু হয় তাহলে এটা নিয়ে গবেষণা হোক, ইউনিভার্সিটির উদ্যোগেই তাহলে গবেষণা হোক, গবেষণা করে তারা সিদ্ধান্ত নিক এখানে জমি কে দান করেছে কে দান করেনি। কিন্তু মূল টপিকটা কিন্তু হচ্ছে 600 একর জমি না, মূল টপিকটা হচ্ছে যে এই অঞ্চলের শিক্ষা দীক্ষার বিকাশের পিছনে এই অঞ্চলের মানুষের যে একটা সংগ্রাম আছে এটাকে প্রতিষ্ঠা করা। এবং নওয়াব স্যার সলিমুল্লাহ এবং তার পিতা আহসানুল্লাহ তারা সর্বতভাবে সেটা করেছেন। তাদের যতটুকু টাকা পয়সা ছিল সেটা দিয়ে কিন্তু তারা চেষ্টা করেছে যে এই অঞ্চলের মানুষকে অন্তত শিক্ষিত করে তোলা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বলা যায় তাদের এই যে চেষ্টা, সেই চেষ্টার একটা মূর্ত রূপ। এবং আমাদের পূর্ববঙ্গের মুসলমানদের যে একটা যে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, নিজস্ব একটা প্রতিষ্ঠান, নিজস্ব যে একটা জ্ঞানের উৎস থাকতে পারে, এটার কিন্তু একটা মূর্ত রূপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অ্যাজ এ প্রতিষ্ঠান রিড করার সুযোগটা আসলে খুব কম, বরং এটা একটা হিস্টোরিক্যাল রেফারেন্স কিভাবে করে এই পূর্ববঙ্গের মানুষের সংগ্রামের ধারাতেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এবং সেই একই সংগ্রামের ধারাতেই কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। তো এখানে আরেকটা বিষয় যেটা যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ে আজকে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এতটা স্বতঃস্ফূর্তভাবে যে যেটা মনে করে সেটা তারা আয়োজন করতে পারে এবং কোনো প্রকার বাধা তাকে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় না। অথচ গত 6 বছরে আমরা যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, নওয়াব সলিমুল্লাহ নিয়ে যখনই কথা উঠতো তখনই এটা একটা মানে রবীন্দ্রনাথ ভার্সেস সলিমুল্লাহ, এই ফ্রেমওয়ার্কে শুধুমাত্র হচ্ছে নওয়াব সলিমুল্লাহকে দেখার চেষ্টা করা হতো। কিন্তু এই যে নবাব পরিবারের এত অবদান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি বা আমাদের ঢাকা শহরের শিক্ষা দীক্ষার পিছনে, এটা কখনোই মেইনস্ট্রিম আলোচনায় আসার সুযোগ দেওয়া হতো না। তো এই ঘটনাগুলো আসলে কেন হলো? যে আওয়ামী লীগের কি খুব ক্ষতি হয়ে যেত এখানে নবাব স্যার সলিমুল্লাহ নিয়ে যদি আয়োজন হতো? নিশ্চয়ই না, কারণ নবাব স্যার সলিমুল্লাহর লিগেসি ধরেই তো আসলে আওয়ামী লীগ মুসলিম লীগ আসে, পরবর্তীতে আওয়ামী লীগ হয়। তাহলে কেন তারা এই কনসেপ্টটাকে বা নওয়াব স্যার সলিমুল্লাহকে তারা অ্যাকোমোডেট করতে পারেনি? এটা খুবই মানে গত 15 বছরে যে একটা স্বৈরাচারী কাঠামো এই দেশে গড়ে উঠেছে সেটার সাথেই কিন্তু এই পুরো জিনিসটা ইন্টারকানেক্টেড। যে সবসময় একটা বাঙালি জাতীয়তাবাদের একটা কল্পিত ন্যারেটিভ যেটা সবসময় প্রগতিশীলতা ভার্সেস ইসলাম এই ফর্মে আসলে ন্যারেটিভগুলোকে সাজাতে যায়, সেই ন্যারেটিভের মধ্যে আসলে নবাব স্যার সলিমুল্লাহ কখনোই ফিট হতে না। এই কারণেই তাদের সবসময় লক্ষ্যই থাকতো একটা সবসময় একটা বাইনারির মধ্যে পুরো ন্যারেটিভটাকে ঢুকিয়ে দেওয়া। নাহলে গত 15 বছরে আসলে আওয়ামী লীগের কাছে তো কোনো যুক্তি ছিল না। শুধু কেন তারা নওয়াব স্যার সলিমুল্লাহকে সবসময় খারিজ করে যাবেন, বা সবসময় কেন রবীন্দ্রনাথকে এনে হচ্ছে এখানে মানে রবীন্দ্রনাথকে তারা প্রগতিশীলতার একটা ধ্বজাধারী বানিয়ে আর নওয়াব স্যার সলিমুল্লাহকে এখানে মুসলমানিত্বের একটা প্রতীক বানিয়ে